We're going to be releasing the JFK files into the assassination of President John F. Kennedy. President Kennedy died some 38 minutes ago. 22 নভেম্বর 1963 সাল। স্থানটি ছিল ডালাস, টেক্সাস। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি খোলা গাড়িতে করে পরবর্তী নির্বাচনী প্রচারণার জন্য জনতার সাথে সাক্ষাৎ করতে এক রোড শোতে যোগ দেন। তিনি তার গাড়িতে বসে জনতার দিকে হাত নাড়ছিলেন, হাসছিলেন, স্বাভাবিকভাবেই সবকিছু চলছিল। হঠাৎই সজোরে 3টি গুলির শব্দে সবাই কেঁপে উঠল। কয়েক সেকেন্ডেই সব পরিস্থিতি বদলে গেল। পুলিশ, নিরাপত্তা কর্মীরা ছুটে আসে এবং সাথে সাথেই তাঁকে পার্কল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু 1 ঘন্টার মধ্যেই দুপুর 1টায় ঘোষণা করা হয়, From Dallas, Texas, the flash, apparently official, President Kennedy died at 1 p.m. Central Standard Time. প্রেসিডেন্ট জন এফ কেনেডি আর নেই। আমেরিকার 35তম প্রেসিডেন্ট দিনের আলোয় গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। গোটা পৃথিবী যেন আতঙ্ক আর হতাশায় নিমজ্জিত হয়ে গেল। চলুন আমরা অনুসন্ধান করে দেখি সেই দিনের ঘটনা, টাইমলাইন, নানা থিওরি আর এমন কিছু গোপন তথ্য যা এতদিন অজানা ছিল। কেনেডি 1917 সালে বোস্টনের এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে তিনি একজন সাহসী যোদ্ধা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তিনি পুলিৎজার পুরস্কারও জিতেছিলেন তার লেখা প্রোফাইলস ইন কারেজ বইটির জন্য। মাত্র 43 বছর বয়সে তিনি আমেরিকার ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার নেতৃত্বে আমেরিকায় এক নতুন যুগের সূচনা হয় যা ক্যামেলট নামে পরিচিত। এই সময়টা ছিল আশা, পরিবর্তন এবং ভবিষ্যতের স্বপ্ন দেখার সময়। প্রেসিডেন্ট হিসেবে তিনি অনেক বড় চ্যালেঞ্জ সামলেছেন। তিনি কিউবান মিসাইল সংকট সফলভাবে মোকাবেলা করেছিলেন, যার ফলে পরমাণু যুদ্ধের সম্ভাবনা এড়ানো গিয়েছিল। তিনি আমেরিকার কৃষ্ণাঙ্গ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করেছেন এবং প্রথম ঘোষণা দিয়েছিলেন যে মানুষকে চাঁদে পাঠাবেন। কিন্তু এই বাইরের জৌলুসের পেছনে ছিল অনেক চাপ, যুদ্ধের উত্তেজনা, দেশের ভেতরের নানা অস্থিরতা এবং রাজনীতির কঠিন শত্রুদের সাথে তাঁকে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছিল। 1963 সালে তিনি পরের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময়ে তিনি টেক্সাস সফরে বের হন। টেক্সাস রাজ্যটি তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এই রাজ্যের কিছু এলাকায় কেনেডির প্রতি প্রবল বিরোধিতা ছিল। বিশেষ করে ডালাস শহরের কথা বললে এখানে প্রেসিডেন্টের প্রতি অনেক আগে থেকেই বিদ্বেষ দেখা যেত। এমনকি এই ঘটনার মাত্র 1 মাস আগে জাতিসংঘের প্রতিনিধি অ্যাডলেই স্টিভেনসন এই শহরে এসে অপমানিত হয়েছিলেন, গালাগালের শিকার হয়েছিলেন এবং তার দিকে থুথু ফেলা হয়েছিল। On October 24th, Adlai Stevenson was hit by placards wielded by Walker's more aggressive followers. সেই ঘটনার পর নিরাপত্তা নিয়ে সবাই চিন্তিত ছিল, কিন্তু প্রেসিডেন্ট নিজেই চেয়েছিলেন তার গাড়ি যেন খোলা থাকে, যাতে সাধারণ মানুষ তাকে কাছ থেকে ভালোভাবে দেখতে পারে। সব প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু কেউ জানত না কি ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে, যা চিরদিনের জন্য আমেরিকার ইতিহাস বদলে দেবে। দুপুর 12:30 প্রেসিডেন্ট কেনেডির গাড়ি টেক্সাসের ডালাস শহরের এলা স্ট্রিটে ঢুকল। গাড়ির ঠিক পাশেই ছিল টেক্সাস স্কুল অফ ডিপোজিটরি বিল্ডিং। হঠাৎ করেই 3টা গুলির শব্দ শোনা গেল। প্রথম গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়, দ্বিতীয় গুলিটা লাগে প্রেসিডেন্ট কেনেডির পিঠে আর বেরিয়ে যায় গলা দিয়ে। কিন্তু তৃতীয় গুলিটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর, সেটা সরাসরি মাথায় লাগে। মাথার খুলি চুরমার হয়ে যায়। এই সময়ে টেক্সাসের গভর্নর কর্নেলিও গুলিবিদ্ধ হন, তবে তিনি বেঁচে যান। পুরো এলাকা এক মুহূর্তেই বিশৃঙ্খলায় ভরে যায়। সিক্রেট সার্ভিসের এজেন্টরা দৌড়ে যায় নিরাপত্তা দিতে। প্রেসিডেন্টের পাশে থাকা স্ত্রী জ্যাকলিন কেনেডি, যিনি তখন গোলাপি রঙের স্যুট পরা ছিলেন, স্বামীর রক্তে ভেজা মাথাটা কোলে নিয়ে বসে পড়েন। গাড়ি তখনই চলে যায় পার্কল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে। কিন্তু দুপুর 1টা নাগাদ ঘোষণা করা হয় জন এফ কেনেডি আর নেই।
পুরো আমেরিকা স্তব্ধ। জনপ্রিয় নিউজ উপস্থাপক ওয়াল্টার ক্রনকাইট কাঁপা কণ্ঠে খবরটা দেন, ডালাস টেক্সাস থেকে খবর এসেছে এবং মনে হচ্ছে এটা অফিসিয়াল যে প্রেসিডেন্ট কেনেডি আজ দুপুর 1টায় আততায়ীর গুলিতে মারা গেছেন। মাত্র 90 মিনিটের মধ্যেই ডালাস পুলিশ এক সন্দেহভাজনকে ধরে ফেলে। তার নাম ছিল লি হার্ভে অসওয়াল্ড। 24 বছর বয়স, সাবেক মেরিন সৈনিক, নিজেকে বলতেন মার্কসবাদী। তাকে ধরা হয় কাছের একটা সিনেমা হলে, সঙ্গে ছিল একটা রিভলভার। প্রথমে অভিযুক্ত করা হয় একজন পুলিশ অফিসার জে.ডি. টিপিটকে গুলি করে হত্যার জন্য। এরপর প্রেসিডেন্ট কেনেডিকে হত্যার দায়ও চাপানো হয় তার ঘাড়ে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে সঙ্গে সঙ্গেই, এত বড় ঘটনা কি একা একজন মানুষ ঘটাতে পারে? লি হার্ভে অসওয়াল্ড কি একাই কাজ করেছিল, নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো চক্রান্ত? প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যার তদন্ত শুরু হয় প্রায় সঙ্গে সঙ্গেই। দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। সেটা হয় এয়ারফোর্স ওয়ানের ভেতরে। তার পাশে দাঁড়িয়েছিলেন জ্যাকি কেনেডি, যার গায়ে তখনও রক্তে ভেজা গোলাপি রঙের পোশাক। সেই দৃশ্য পুরো আমেরিকাকে স্তব্ধ করে দেয়। ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য আমেরিকার সরকার ওয়ারেন কমিশন নামে একটা তদন্ত কমিটি গঠন করে, যার প্রধান ছিলেন চিফ জাস্টিস আর্ল ওয়ারেন। টানা প্রায় 10 মাস শুনানি আর সাক্ষ্য গ্রহণ শেষে কমিশনের রিপোর্টে বলা হয়, লি হার্ভে অসওয়াল্ড একাই এই হত্যাকাণ্ড চালিয়েছিল। কমিশনের মতে টেক্সাস স্কুল অব ডিপোজিটরির 6 তলা থেকে একটি বোল্ট অ্যাকশন মানলিচার কারকানো রাইফেল দিয়ে সে 3টি গুলি ছোড়ে। কিন্তু এই রিপোর্ট অনেক আমেরিকানকেই সন্তুষ্ট করতে পারেনি। অনেকে বলেছেন গুলির শব্দ তারা অন্য দিক থেকেও শুনেছেন, বিশেষ করে গ্র্যাসি নোল নামের একটা ঘাসে ঢাকা উঁচু জায়গা থেকে। অনেকে মনে করেন হয়তো আরও একজন গুলি করেছিল। এরপরই আসে বিখ্যাত ম্যাজিক বুলেট থিওরি, যেখানে বলা হয় একটি গুলি প্রেসিডেন্ট কেনেডি এবং টেক্সাসের গভর্নর জন কনেলি উভয়কে আঘাত করেছিল। এই গল্প অনেকের কাছেই অবিশ্বাস্য আর হাস্যকর লেগেছে। এরপর সন্দেহ আরও বেড়ে যায় যখন দেখা যায় হত্যার 2 দিন পরেই লি হার্ভে অসওয়াল্ডকে সরাসরি গুলি করে মেরে ফেলে একজন নাইট ক্লাব মালিক জ্যাক রুবি। টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এই ঘটনা দেখেছে পুরো দেশ। এতে তদন্ত আর বিচার হওয়ার সুযোগই থাকল না। অনেকে ভাবল তাহলে কি কিছু একটা গোপন রাখা হচ্ছে? তারপর থেকে শুরু হয় অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব। কেউ বলে মাফিয়া এই হত্যার পেছনে, কারণ কেনেডি প্রশাসন অপরাধ জগতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিল। আবার কেউ বলে সিআইএ ক্ষুব্ধ ছিল বে অব পিগস ব্যর্থ অভিযানের কারণে। কেউ বলে এন্টি কাস্ত্রো কিউবানরা জড়িত। আবার কেউ সন্দেহ করে সোভিয়েত বা এমনকি আমেরিকার ভেতরেরই কিছু বিদ্রোহী অংশ জড়িত ছিল, কারণ অনেকেরই মনে হয়েছিল সরকার যা বলছে তাতে অনেক ফাঁকফোঁকর আছে। 1979 সালে হাউস সিলেক্ট কমিটি অন অ্যাসাসিনেশনস নামের আরেকটি কমিটি নতুন করে তদন্ত শুরু করে। তাদের রিপোর্টে বলা হয় প্রেসিডেন্ট কেনেডিকে সম্ভবত কোনো ষড়যন্ত্রের ফল হিসেবে হত্যা করা হয়েছে। তবে তারা পরিষ্কারভাবে জানাতে পারেনি কারা বা কেন এটা করেছে। এই হত্যাকাণ্ড এখন পর্যন্ত আধুনিক ইতিহাসের সবচেয়ে বেশি আলোচিত ঘটনা। হাজার হাজার বই, ডকুমেন্টারি আর সিনেমা হয়েছে এ নিয়ে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত প্রমাণ হল জাপ্রুডার ফিল্ম, একটা 26 সেকেন্ডের হোম ভিডিও যেখানে হত্যাকাণ্ডের দৃশ্য লাইভ ধরা পড়ে। এই ছোট ক্লিপটা অনেক গবেষক আর সাধারণ মানুষ প্রতিটি ফ্রেম ধরে ধরে বিশ্লেষণ করেছেন। সবশেষে বলাই যায় এই ঘটনাটা শুধু একটা হত্যাকাণ্ড না, এটা একটা ধাঁধা যেটা আজও অনেকের মনে অজস্র প্রশ্নের জন্ম দেয়। জন এফ কেনেডির হত্যাকাণ্ড যেন আমেরিকার এক স্বপ্ন ভাঙার মুহূর্ত ছিল। ওই দিনটা যেন একদম বদলে দিল একটা জাতির মন। পুরো দেশ শোকে ডুবে গেল। 2.5 লাখের বেশি মানুষ গিয়েছিল ক্যাপিটলের রোটন্ডায় তার কফিনের সামনে শেষ শ্রদ্ধা জানাতে। সারা দুনিয়া টিভিতে দেখেছিল সেই শোক যাত্রা, যেখানে একটি ঘোড়া ছিল
যার পিঠে কেউ ছিল না, আর ছিল ছোট্ট জন জুনিয়রের সেই বিখ্যাত স্যালুট। কিন্তু এই ক্ষত আজও পুরোপুরি শুকায়নি। কেনেডির মৃত্যুর পর কিছু ভালো জিনিসও ঘটেছিল, যেমন নাগরিক অধিকার আইনগুলো দ্রুত পাশ হলো, কিন্তু এর পাশাপাশি জনগণের মনে সরকারের ওপর অবিশ্বাস আরও গভীর হলো। এরপরই তো শুরু হলো ভিয়েতনাম যুদ্ধের আগুন, আর গোটা 60-এর দশকটাই হয়ে উঠল আন্দোলন আর অস্থিরতার সময়। এই হত্যাকাণ্ড নিয়ে আজও অনেক প্রশ্ন থেকে গেছে। 2017 আর 2021 সালে কিছু গোপন ফাইল প্রকাশ করা হয়, কিন্তু এখনও অনেক গুরুত্বপূর্ণ নথি আটকে রাখা হয়েছে জাতীয় নিরাপত্তার অজুহাতে। গবেষকরা এখনও তদন্ত করছেন গুলি আসলো কোত্থেকে, আসল উদ্দেশ্যটা কি ছিল, আর ফটোতে দেখা কিছু রহস্যময় লোক কারা ছিল। একটা বিষয় একদম পরিষ্কার, জন এফ কেনেডির হত্যাকাণ্ড আমেরিকাকে চিরতরে বদলে দিয়েছিল। এটা ইতিহাসের এমন একটা ঘটনা যেটা নিয়ে সবচেয়ে বেশি গবেষণা, আলোচনা আর কল্পকাহিনী তৈরি হয়েছে। আজ 60 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেই প্রশ্নটা এখনো মানুষের মনে ঘোরে। আসলে কে মারল প্রেসিডেন্ট কেনেডিকে, আর কেন? সম্ভবত এর উত্তর শুধু প্রমাণের মাঝে নয়, বরং একটা জাতির মনের ভেতরে, সেই স্মৃতিতে, যা আজও ডালাসের সেই দিনের সঙ্গে চিরতরে জড়িয়ে আছে।